আজকে আমরা সমাধান করব এবিটি এর 13 নম্বর মডেল এসসি 106। তো আগের দিনের মতনই আমি প্রথমে তোমাদের এমসিকিউ এসিকিউ গুলো আলোচনা করে দিচ্ছি, তারপর বড় প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো শুরু করা যাক এমসিকিউ পার্ট বি। একটি তড়িৎদ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E1 এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র হচ্ছে E2। তাহলে এর মধ্যে কোন সম্পর্ক সঠিক? তো দেখো কোন দ্বিমেরুর ক্ষুদ্র দ্বিমেরু ধরলে, এখানে ক্ষুদ্র ধরে বলেছে, সরি তড়িৎ দ্বিমেরু বলেছে। দ্বিমেরুর আমরা অক্ষ অবস্থান এখানে জানি কত হয় 2p/r3, এটা E1 বলেছে। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এদিকে হয় আমরা জানি তড়িৎ ক্ষেত্র, এটা এদিকে, এটা E2 বলেছে, এটা হচ্ছে p/r3। আমি কনস্ট্যান্ট গুলো লিখলাম না 1/4πε0। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? লম্ব সমদ্বিখণ্ডকের উপর E2, তাহলে E1 টা হচ্ছে 2E2। অপশন নাম্বার E1 সমান 2E2, অপশন নাম্বার হচ্ছে বি। এটা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু ধরে সমাধানটা করা হয়েছে। একটি ঘনকের অভ্যন্তরে প্লাস মাইনাস কিউ আধানের 8টি দ্বিমেরু রাখলে ঘনকের মোট ফ্লাক্স কত হবে? প্লাস মাইনাস একটা দ্বিমেরুর নেট চার্জ 0, প্লাস কিউ মাইনাস কিউ মিলে 0 হলো, তাহলে নেট টোটাল চার্জ এনক্লোজড করছে কতখানি? 0। 8খানা থাকলে 8 × 0, তাহলে টোটাল ফ্লাক্সও 0 হবে। তাহলে হচ্ছে অপশন এ। তিন নম্বর, n সংখ্যক ধারকের সমান ধারকত্বের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ী হলো তুল্যরোধ, তুল্য ধারকত্ব সিপি, শ্রেণী সমবায় সিএস। তাহলে সিপিটা কত? শ্রেণী মানে প্রথমটা বলেছে সমান্তরাল, সমান্তরালে যোগ হয়, তাহলে এন সি, প্রত্যেকটা ধারকত্ব সি ধরলাম, আর সিএসটা কত হবে? c/n। তাহলে cp/cs, cp/cs করলে আসছে n স্কয়ার। তাহলে অপশন কোনটা কারেক্ট হলো? বি। 4এর দাগে কি বলেছে? ছবিটা ক্লিয়ার আসছে? হ্যাঁ, 4এর দাগে আমাদের বলেছে vd/e, এটাকে কি বলে? সচলতা বলে। vd = μe, আমরা জানি vd = μe। তাহলে vd/e হচ্ছে ইলেকট্রনের সচলতা। অপশন এ সচলতা। 5 নম্বর এমসিকিউ, একটি বাল্বের রেটিং বলেছে 220 ভোল্ট 100 ওয়াট। বাল্বটিকে যখন বাল্বটিকে 110 ওয়াটে চালানো হয় তখন সেটির ক্ষমতা কত হয়? প্রশ্নটা ভুল আছে, ওটা 210 ভোল্ট 100 ওয়াট আছে। আর যখন বাল্বটিকে 110 ওয়াটে তো আমরা চালাতে পারি না, 110 ভোল্টে চালাতে পারি। আচ্ছা, তাহলে প্রথম রোধটা বার করি। প্রথম R হচ্ছে v²/p, ভিটা দিয়েছে কত? 200, আর ওয়াট কত দিয়েছে? 100। তাহলে এটা কত আসছে আমাদের? 400 ওহম রোধ। আর এটাকে যখন 110 ভোল্ট হবে, ওটা ওয়াট হবে না, তাহলে তখন ক্ষমতা কত? তাহলে p প্রাইম হচ্ছে 110, p কষ্ট হচ্ছে 110 স্কয়ার বাই 400। 110 স্কয়ার মানে হচ্ছে 121 বাই 400, 121 বাই 4 ওয়াট। এখান থেকে যেটা উত্তর আসবে সেটাই উত্তর। প্রশ্ন একটু ভুল আছে, 5এরটা প্রশ্নটা ভুল আছে, যেটা উত্তর হবে আমি করিয়ে দিলাম। এটা আমাদের মোটামুটি আসছে কত? 25 হলে 100 হয় 30,
30.25 ওয়াট উত্তর হবে। এখানে কোশ্চেন অপশনেই গন্ডগোল আছে। আচ্ছা যাই হোক, আমরা 6 নম্বরটা দেখি, 5 আমি করলাম না। উত্তরটা আসছে আমাদের 101/4 ওয়াট। এটাই উত্তর হবে, মানে 30.25 ওয়াট। তোমরা তোমাদের স্যারদেরও দেখিয়ে নেবে, আমি করিয়ে দিলাম, কিন্তু কোশ্চেনটা ভুল আছে। ওটা 110 ওয়াটে কখনো চালানো যায় না, ভোল্টে চালানো হয়, প্রশ্নটা ভুল আছে। 6টা, একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক pm, এটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হলে 2pm/π, এটা আমরা জানি। এটাকে যদি এইভাবে বাঁকিয়ে দিই, দৈর্ঘ্যটাকে যদি আমরা l ধরি, তাহলে lটা হচ্ছে πr, πr সমান l, তার r হলো হচ্ছে l/π। তাহলে এখন দুটো মেরুর দূরত্ব এটা 2l। তাহলে আমাদের মোমেন্ট ছিল pm ছিল মোমেন্ট, তাহলে মেরু শক্তি কত? pm/l ইনটু এর দূরত্বটা কত? 2l/π, 2pm/π। যেটা উত্তর বললাম সেটা অপশন ডি। 7টা কি বলেছে, মুছে নিয়ে একটু, তোমরা ক্যালকুলেশন গুলো প্রয়োজন হলে এখান থেকে করে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি। 7 নম্বর এমসিকিউ বলেছে, ধনাত্মক যে অক্ষ বরাবর ক্রিয়াশীল একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে, ধনাত্মক এটা যে অক্ষ, এটা ধরলাম x, এটা y। ধনাত্মক যে অক্ষ বরাবর ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি তড়িধাহিত সমতলিক লুপ কিভাবে রাখলে টর্ক অনুভব করবে না? লুপটাকে যদি আমরা xy তলে রাখি, তাহলে এর ক্ষেত্র ভেক্টর এদিকে, মানে তলটা হবে xy তল, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে। এবার কেন 0 টাও সমান কি, এখানে কারেন্ট যাচ্ছে i a ক্রস b, টর্কের সূত্র। এবার তাহলে a আর b যেহেতু প্যারালাল, তাহলে টর্কের মানটা কত আসবে? b i a sin 0 ডিগ্রি। কেন? b ভেক্টর প্যারালাল a ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ হলো 0, তাহলে টর্কের মানটা 0 হবে। তাহলে কোন তলে রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি, xy তলে যদি আমরা রাখি, তাহলে কোনো টর্ক কাজ করবে না, অপশন এ। ওকে হলো। 8 নম্বর কি বলেছে, পৃথিবীর কোন স্থানে বিনতি কোণ থিটা, দেখো এমন কোশ্চেন দিয়েছে বিনতি কোণের মানই দেয়নি, তো বিনতি কোণের যদি মান না দেয় তাহলে অঙ্কটা হবে কি করে, আমি তাও করিয়ে দিচ্ছি তোমাদের। কোশ্চেনে ভুল। আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য I সমান দিয়ে দিয়েছে 0.4 ওস্টেট। ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য এত হলে অনুভূমিক উপাংশ কত? h = i cos θ, এটা অনুভূমিক উপাংশ। i এর মান দিয়েছে 0.4, থিটার মান কিছু দেয়নি, তাহলে অঙ্কটা সলভ করা যাবে না। তাহলে উত্তরটা আমাদের এলো অনুভূমিক উপাংশ মান 0.4 * cos θ। থিটা যদি 30 ডিগ্রি দিত, 30 ডিগ্রি দিলে √3/2, যদি 60 ডিগ্রি দিত তাহলে হাফ হতো, তাহলে 0.2 হতো। তাহলে সেই ধরে যদি আমরা বলি, এখানে 0.2 একটা অপশন আছে বটে, কিন্তু আমরা বলতে পারছি না থিটার মানটা কত হবে, তার উপর নির্ভর করেছে। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হবে h = 0.4 * cos θ, এটাই উত্তর হবে। 5টায় গন্ডগোল পেলাম, 8টাতেও পেলাম। এরপর আমরা যাব পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলেছে, দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন একজন ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 60 মিটার, 60 ন্যূনতম দূরত্ব 60 সেন্টিমিটার হয় জানতাম। চশমা ব্যবহার করে, এটা সেন্টিমিটার হবে, মিটার হবে না। চশমা ব্যবহার করে ন্যূনতম দূরত্ব 12 সেমি হয়, তো চশমার ক্ষমতা কত? দেখো, একজন ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব বলে যে 60 সেমি, ওটা মিটার হবে না, মানে ইউটা হচ্ছে 60। চশমা ব্যবহার করে, সরি ভিটা 60, ইমেজটা তৈরি হবে 60 তে,
ইউটা বলেছে 12 সেমি, এখান থেকে ক্ষমতাটা আমরা বার করব, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, সবসময় মাইনাসে বসাতে হবে। uv দুটো মাইনাসে বসাবে, তাতে যদি ফোকাস প্লাসে আসে তাহলে উত্তল লেন্স, আর ফোকাস মাইনাসে আসলে অবতল লেন্স। এটা 60 হলো, -1 + 5, তাহলে 1/f টা আসছে আমাদের কত, 1/15, তাহলে পাওয়ার হবে 100/f। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 20/3 ডায়াপ্টার প্লাস 20/3 ডায়াপ্টার, উত্তর হবে 20/3, মানে হচ্ছে অপশন বি। প্লাস 20/3 ডায়াপ্টার। ওকে, হিসেবটা আমি আবার দেখে নেব। এটা হলো 4/60 মানে 1/15। হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা যাব 10 নম্বর। একটি ব্যতিচার প্রতি বৈসাদৃশ্যের উপর নির্ভর করে, বৈসাদৃশ্য যার উপর নির্ভর করে পটিপ্রস্থ, তরঙ্গ দৈর্ঘ্য, উৎসদয়ের দূরত্ব, তরঙ্গের বিস্তার। বৈসাদৃশ্য যার উপর নির্ভরশীল, একটি ব্যতিচার পটির বৈসাদৃশ্য মানে দুটো কালারের জন্য দু রকম পটি। আচ্ছা, পটি প্রস্থটা আলাদা হলে বলতে পারি আমরা পটি প্রস্থই হবে, পটি প্রস্থ। 11 নম্বর, আচ্ছা স্বাভাবিক সংযোজনের ক্ষেত্রে FO/FE, আমরা এটা অনেকবার এমসিকিউতে করেছি, এটা হচ্ছে অপশন সি। স্বাভাবিক দৃষ্টি মানে হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং, FO/FE হয়। আর নিকট বিন্দুর ক্ষেত্রে FO/FE 1 + FE/d। আচ্ছা, অন্তরকের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তিপটির গ্যাপ কত দিয়েছে, কত দিয়েছে, 0 মানে হচ্ছে বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে পটিবেদ 0 হয়। পয়েন্ট তারটা দিয়েছে হচ্ছে 1 দিয়েছে, 0.1 দিয়েছে, আর দিয়েছে 5 eV, তাহলে 5 eV হবে, যেটা বেশি মানে গ্রেটার দ্যান 3 eV হলে অন্তরকের মতন আচরণ করবে। 12 নম্বরটা 5 eV, অপশন বি। 13 নম্বর এমসিকিউ কি বলেছে দেখো, ছবিটা কেমন দিয়েছে, এদিকে দিয়েছে হচ্ছে -1 ভোল্ট, এটা -4 ভোল্ট, তার মানে এটা রিভার্স বায়াসে আছে। বিপরীত বায়াস কেন, পি এর দিকটা নিম্ন, এন এর দিকটা উচ্চ, তাহলে বিপরীত বায়াস কারেন্ট 0 হবে। এখানে রোধ যেহেতু দেয়নি, এখানে মানে ডায়োডের কোনো রোধ দেয়নি, ডায়োড এখানে আদর্শ ডায়োড হিসেবে আমরা ধরে নেব। বিপরীত বায়াসের ক্ষেত্রে প্রবাহ মাত্রা 0 হয়, তাহলে হচ্ছে 13টা এ, 0 অ্যাম্পিয়ার। 14 নম্বর লাস্ট এমসিকিউ, নট গেট হলো একটি অর গেট যার পশ্চাতে একটি যুক্ত কি থাকে, অর গেটের সঙ্গে থাকে নট গেট। নট গেট, তাহলে অপশন হলো সি। এমসিকিউ হয়ে গেল আমাদের, এবার আমরা এসিকিউতে চলে যাব। তোমরা ঠিক করে লিখে নাও, দুটো প্রশ্ন ভুল আছে, একটা 4-এরটা, একটা হচ্ছে 5-এরটা। এই দুটোর উত্তর ভুল আছে, মানে প্রশ্নটাই ভুল আছে। আচ্ছা, আমরা এসিকিউ করব, এরপর মুছে দিলাম। তাহলে এমসিকিউ এসিকিউ গুলো টেস্ট করে উত্তর দেওয়া নেই, তার জন্য করিয়ে দিচ্ছি। প্রথম দিকের গুলো করিয়ে দেবো পরে। সেকশন 2 গ্রুপে 1 নম্বর এসকিউ কি দিয়েছে,
নিউটন পার কুলম্ব কোন ভৌত রাশির একক? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান হচ্ছে F/Q। তাহলে নিউটন পার কুলম্ব এটি কি রাশি? এটা ভেক্টর রাশি। সেকেন্ড কোশ্চেন আমাদের কি দিয়েছে? ছবিটা ঠিকঠাক আসছে? সেকেন্ড কোশ্চেন দিয়েছে অসম আকৃতির পরিবাহীর পৃষ্ঠে কোন অংশে সঞ্চিত আধানের পরিমাণ ওই গ্রুপের কোন বৈশিষ্ট্যের উপর কিভাবে নির্ভর করে? ওই গ্রুপের আবার কি? একবার দেখি, অসম আকৃতির পরিবাহীর কোন অংশে সঞ্চিত আধানের পরিমাণ বক্রতার উপর, ওটা গ্রুপ টুপ হবে না, ওটা প্রশ্ন ভুল। ওই গ্রুপ মানে তো সেই আমাদের তাহলে তো পর্যায় সারণীর গ্রুপে চলে যেতে হবে। আচ্ছা, সঞ্চিত আধানের পরিমাণ কিসের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে? বক্রতা বাড়লে বক্রতার তলের বক্রতার উপর নির্ভর করে বক্রতা বাড়লে ক্ষেত্রফল কমে ও তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পায়। মানে সঞ্চিত আধানের পরিমাণটা বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট, লোরেন্জ বল কি? এটা কত নম্বর? আছে একেরই, ওটা আর ছিল। অথবা দুয়ের দাগের প্রশ্ন দিয়েছে লোরেন্জ বল কি? কোন চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল বা কোন তড়িৎ ক্ষেত্রে স্থির বা গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, একে আমরা লোরেন্জ বল বলি। লরেন্জ বল এই গাণিতিক সূত্র লিখে দিচ্ছি, F সমান হচ্ছে Q E প্লাস V ক্রস B। এটা লরেন্জ বলের তোমরা রাশিমালা জানো। আচ্ছা, দুয়ের অথবা সেই প্রাকৃতিক রাশির নাম লেখো যার একক জুল পার টেসলা। জুল পার টেসলা চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক PM। চৌম্বক ভ্রামকের একক জুল পার টেসলা। আচ্ছা, নেক্সট, তিনেরটা, একটি উভত্তল লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে কেটে সমান দুখণ্ড করা হলো। মূল লেন্সের ক্ষমতা যদি 4D হয় তাহলে প্রতিটি অংশের ক্ষমতা কত হবে? 3। একটা উভত্তল লেন্সের অক্ষের লম্বভাবে, মানে এইভাবে দুটো টুকরো করছে, তো এইটার টোটালটার ফোকাস যদি F হয় তাহলে আমরা লিখতে পারি কি 1/f প্লাস 1/f, মানে প্রত্যেকটা যদি f করে ধরি, কাটা অংশগুলোর টোটালটা যদি f ধরি তাহলে এটা হবে, তাহলে 2/f ইকুয়ালস টু 1/f, তাহলে 1/f চলে আসছে 1/2f। এবার এখানে দেখো বলেছে মূল লেন্সের ক্ষমতা, মূল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল F ধরেছি, তাহলে ক্ষমতা কত? 100/f। 100/f এর ভ্যালুটা বলেছে 4, তাহলে নতুন কত ক্ষমতা হবে? 100/f স্মল f, তাহলে হচ্ছে 2, তাহলে হাফ ইনটু 100/f মানে হাফ ইনটু 4, দ্যাট ইজ 2 ডায়ামিটার। দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, তাহলে দুটো অংশ যে আমরা খণ্ড করেছি, তাহলে প্রতিটি অংশে কোন অংশের ক্ষমতা কত হবে? 2 ডায়ামিটার। আচ্ছা,
অথবা দিয়েছে সমবর্তিত আলো। কি সমবর্তিত আলো মানে হচ্ছে কোনো একটি অসমবর্তিত আলোকে কোনো সমবর্তকের মধ্য দিয়ে পাঠালে যে আলোটা নির্গত হবে তার তড়িৎ ক্ষেত্রের কম্পন একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকবে এবং এটিকে বলা হচ্ছে সমবর্তিত আলো, বা যে আলোর ক্ষেত্রে তার তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন একটি নির্দিষ্ট তলেই সীমাবদ্ধ থাকে তাকে বলা হচ্ছে সমবর্তিত আলো। যে আলোর ক্ষেত্রে তার তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে তাকে বলে সমবর্তিত আলো। আচ্ছা, ট্রানজিস্টরের চারেরটা যায়, তাহলে ওটা বলে দিলাম মুখে। চারেরটা ট্রানজিস্টরের ইনপুট রোধ নিম্ন এবং আউটপুট রোধ উচ্চ কেন করা হয়? আমরা কি জানি, ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট গেইন বিটা, ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইনের ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ গেইন হচ্ছে বিটা ইনটু আউটপুট রোধ বা ইনপুট রোধ, আর পাওয়ার গেইন হচ্ছে বিটা স্কয়ার ইনটু আউটপুট রোধ বা ইনপুট রোধ। তাহলে আউটপুট রোধ যদি বড় হয় আর ইনপুট রোধ যদি ছোট হয় তাহলে কি হবে, আমাদের ক্ষমতা বিবর্ধন আর বিভব বিবর্ধন এই দুটো উচ্চ মানের হবে। বিবর্ধনটা উচ্চ মানের হওয়ার জন্য ইনপুট রোধকে ক্ষমতা বিবর্ধন মানে পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইনকে উচ্চ মানের করতে হলে আউটপুট রোধকে বেশি হতে হবে, ইনপুট রোধকে কম হতে হবে। তাহলে সূত্রটা আমি একটু বলি, ভি পাওয়ার গেইন ভি গেইন বিটা ইনটু আর আউট বাই আর ইন, আর পাওয়ার গেইন কত, বিটা স্কয়ার ইনটু আর আউট বাই আর ইন। তাহলে দেখো আউটপুট রোধটা যদি বেশি হয়, আউটপুট রোধ যদি বেশি হয় আর ইনপুটটা যদি, তাহলে উপরটা বড় নিচটা ছোট হলে টোটালটা বাড়ছে। তাহলে ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইনকে বাড়ানোর জন্য ইনপুট রোধকে উচ্চ এবং ইনপুট রোধকে নিম্ন এবং আউটপুট রোধকে উচ্চ করা হয়। তাহলে ভোল্টেজ গেইন মানে ক্ষমতা বিবর্ধন ও পাওয়ার গেইনকে যাতে উচ্চ হয় তার জন্য আমরা ইনপুট রোধকে ছোট করি, আউটপুট রোধকে কম করি। তো আমাদের এমসিকিউ এসকিউ সেকশন কমপ্লিট। এবার আমরা চলে যাব পরে 2 নম্বর প্রশ্নে। আমি গাণিতিক সমস্যাগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দু নম্বর প্রশ্নে কি দিয়েছে, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর টর্ক পরিবাহী কোন কোন শর্তে ওহমের সূত্র প্রযোজ্য নয়, কারশফের দ্বিতীয় সূত্র শক্তি সংরক্ষণ ব্যাখ্যা। আচ্ছা, তারপরে দিয়েছে হচ্ছে সাইক্লোটনের ব্যাসার্ধ মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গেলে ব্যাসার্ধ পারবে। 3 অথবাটা একটু দেখি, একটু অঙ্ক টাইপের কিছু একটা দিয়েছে। আমি অথবা মানে যেগুলো মানে বইতে যেগুলো পাওয়া যাবে খুব সহজে সেগুলো আমি করাচ্ছি না, তোমরা নিজেরাও পারবে, এখন আর বই প্রয়োজন হবে না। তড়িৎবাহী বৃত্তাকার লুপে প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কত? তো আমরা কি জানি, এখানে যদি একটা আই কারেন্ট যায়, ব্যাসার্ধ যদি আর হয়, এখানে যে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র মানে এখানে যে বি, চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, μ0 I/2r। তাহলে আই বলেছে দ্বিগুণ করবে, আর কে করবে অর্ধেক, তাহলে নতুন তাহলে বিটা কত হবে, তাহলে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বিটা তাহলে কত হলো μ0 I/2r, পরিবর্তিত হলে পরিবর্তিত ক্ষেত্রে বি প্রাইম করলাম বি ড্যাশ, μ0 প্রবাহ বলেছে দ্বিগুণ, প্রবাহ মাত্রা দ্বিগুণ
আর ব্যাসার্ধ অর্ধেক, তাহলে 4 ইন্টু মিউ 0 I বাই 2r মানে 4b। তার মানে চৌম্বক ক্ষেত্র প্রাথমিকের 4 গুণ হবে, অর্থাৎ 300% বৃদ্ধি পাবে। প্রাথমিক মানের 4 গুণ হবে, অর্থাৎ 300%, মানে 1 ছিল 4 হয়েছে, তাহলে 3 বেড়েছে, 300% বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা পোলারয়েড কি, সানগ্লাসে পোলারয়েড কেন ব্যবহার করা হয়, ব্যতিচার অপবর্তনের পার্থক্য, ন্যান্ড গেট কাকে বলে, সার্বজনীন গেট কেন বলে। খুবই সহজ প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা করবে, যদি কোনো প্রশ্ন আটকায় আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। এবার চলে যাব গ্রুপ সি তে, তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সম্পর্ক, সংজ্ঞা দিতে হবে। ফ্লাক্স মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত, লম্ব দিকে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, সেটা হলো তড়িৎ ফ্লাক্স, ফাই ই ডট এস। আর ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্ব দিকে অতিক্রান্ত, তলের সাথে লম্ব অভিমুখে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, সেটা হলো তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। ফাই বাই এ মানে হচ্ছে ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এদের এসআই একক উল্লেখ করো। ফ্লাক্সের এসআই একক আমরা জানি নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স, আর ঘনত্বের একক হচ্ছে নিউটন পার কুলম। অথবা দিয়েছে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটা হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। আচ্ছা অঙ্কটা আমরা দেখি। চলে যাব 6 অথবা বি। একটা √2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র বলেছে। নাম দিলাম এ বি সি ডি। এর বাহুর দৈর্ঘ্য বলেছে √2 মিটার। কর্ণের ছেদবিন্দুতে নাকি, হ্যাঁ কেন্দ্রে, তাহলে কর্ণটা কত হবে, এসি ইকুয়ালস টু হচ্ছে বিডি, তাহলে হচ্ছে √2 ইনটু √2 মানে 2 মিটার, তাহলে কেন্দ্র অবধি দূরত্ব হবে 1 মিটার। এইটুকু আমি আর লিখলাম না, পরে মান বসাবো। আচ্ছা আধানগুলো কত দিয়েছে, এ থেকে শুরু করি, 2 ইনটু 10 টু দি পাওয়ার -9, নেক্সট 1 ইনটু 10 টু দি পাওয়ার -9, নেক্সট -2 ইনটু 10 টু দি পাওয়ার -9, নেক্সট 3 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম। তো দেখো মানে কি বার করতে বলেছে, বিভব। বিভব তো খুবই সহজ, কিউ বাই আর করলেই চলে আসবে। তাহলে এখানে এইগুলো আর গুলো কত করে, তাহলে এইটুকুনি আর, প্রত্যেকটা আর সমান আর হচ্ছে, তাহলে এটা 2 বেরিয়েছে, তার হাফ হবে 1 মিটার। তাহলে অতএব কেন্দ্রে বিভব ওয়ান বাই 4πε0 সামেশন অফ কিউ বাই আর। 1 বাই 4πε0 হলো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, আর সবগুলো হচ্ছে 1 সামেশন কিউ বাই আর। আর গুলো সবগুলো সমান বলে একটা আমি নিচে লসাগু করে নিয়েছি। কিউটা কত, 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 3, কমন আছে 10 টু দি পাওয়ার -9, এত ভোল্ট। তাহলে 3 এ 2 2 কেটে গেল, 4 9 36 ভোল্ট। উত্তর হয়ে গেল 36 ভোল্ট। তোমরা করবে, হিসেবে ভুল হলে আমাকে জানাবে। 3 3 এ 6 দিয়ে 4, 4 9 36, 10 টু দি পাওয়ার -9 প্লাস 9 কেটে গেল, তাহলে 36 ভোল্ট।
দেখে নেবে, মুছে দিলাম। পরের প্রবলেমে যাব। প্রবলেম আছে, দেখতে হবে। আচ্ছা, কোন পরিবাহীর ধারকত্ব বলতে কি বোঝো? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। 8এরটা বিচলন বেগ কাকে বলে? তারপর একটা অঙ্ক দিয়েছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা করে নেবে। 8এরটা কি বলেছে? 8এর বি, ইলেকট্রনের গড় বেগ VD equals to I by NEA, I by NEA, I by NEA, তাহলে I কত দিয়েছে? I দিয়েছে 1, N দিয়েছে 8 into 10 to the power 28, E হচ্ছে 1.6 10 to the power minus 19, ক্ষেত্রফল দিয়েছে কত? 1 বর্গমিটার, তাহলে 1 into 10 to the power minus 6 এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা তোমাদের কাজ, তোমরা করে নেবে, ছোট করে করে দেবে। আচ্ছা, পোটেনশিওমিটারের কার্যনীতি সহজ ব্যাপার, দেখাবে ওর ক্ষেত্রে বিভবের বিভাজক হিসেবে কিভাবে কাজ করে সেটাই প্রধানত দেখাতে হবে। মানে ওখান দিয়ে যে তোমরা পারলে আমার ভিডিও ক্লাস দেওয়া আছে রিসেন্ট পোটেনশিওমিটার, মিটার ব্রিজের উপর, ওখান থেকে একটু দেখে নেবে। আচ্ছা, কোন ক্ষেত্রে একটি পোটেনশিওমিটার পরীক্ষায় প্রতিমিত বিন্দু মিটার ব্রিজের পোটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না? আমাদের দেখো, এটা হচ্ছে 8এর অথবা বি। আমরা কি জানি? যেটা আননোন, অজানা যে মানটা আছে E0R by L plus RS plus R into X, কোনটা কি? এই হলো সোর্স ভোল্টেজ E0, যেটা আমরা উৎস হিসেবে ব্যবহার করছি E0। এখানে একটা শ্রেণী সমবায় রোধ জুড়ে দিয়েছি RS, এই RS। Rটা হচ্ছে পোটেনশিওমিটারের তারের রোধ, এই রোধটা হচ্ছে R, এটা যে রোধটা সেটা R ওহম, এর দৈর্ঘ্যটা হচ্ছে L, AB যদি বলি। আর এখানে লাগিয়েছি আমরা অজানা কোষ E, এই আছে গ্যালভানোমিটার, এইখানে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, প্রতিমিত বিন্দু বা নিষ্পন্দ বিন্দু, দূরত্বটা x। তাহলে দেখো বলছে কোন কোন ক্ষেত্রে পোটেনশিওমিটারের পরীক্ষায় প্রতিমিত বিন্দু, মানে হচ্ছে ওই যে বিন্দুটা যেখানে নিষ্পন্দ বিন্দু পেয়েছি সি বিন্দুটা, তারের মধ্যে পাওয়া যাবে না। তারের মধ্যে পাওয়া যাবে না মানে, তার মানে এক হতে পারে x এর মানটা, এটা যদি ব্যাটারিটা এর যে অভিমুখ, এটা যদি উল্টো অভিমুখে যুক্ত করা হয় তাহলে হতে পারে। 1 নম্বর পয়েন্ট, উৎস ও অজানা কোষের অভিমুখ বিপরীত হলে, এই দুটো যদি একই মুখে না থাকে, মানে প্লাস মাইনাস সমান মুখে আছে, এটাকে যদি উল্টে দেওয়া হয়, এটা অজানা, এটা আননোন, দুটো উল্টো মুখ হলে হতে পারে। আর 2 নম্বর, তারের মধ্যে পাওয়া যায়নি মানে তারের বাইরে চলে গেছে, তাহলে x গ্রেটার দ্যান l, x টা l এর থেকে বড়, তারের বাইরে চলে গেছে। তার মানে যদি অজানা কোষের তড়িৎচালক বল মানে E গ্রেটার দ্যান উৎসের তড়িৎচালক বলের থেকে ইটা যদি E0 থেকে বড় হয়, সেক্ষেত্রে কখনোই প্রতিমিত বিন্দু বা নিষ্পন্দ বিন্দু তারের মধ্যে পাওয়া যাবে না। এটা একটা সমস্যার ব্যাপার। তারের মধ্যে পেতে গেলে দুটো তাহলে কন্ডিশন, তড়িৎ কোষ আর যে অজানা কোষটা আমরা ব্যবহার করছি, দুটোকে একই মুখে থাকতে হবে। আর একটা কি, 2 নম্বর পয়েন্ট, ই এর মানটা মাস্ট বি লেস দেন সোর্স ভোল্টেজ বা সোর্স ভ্যালু অফ সোর্স ভোল্টেজ থেকে ছোট হতে হবে। যদি ইটা যদি বড় হয়ে যায় E0 থেকে তাহলে হবে না,
আর যদি ব্যাটারিটাকে আমরা উল্টো করে লাগিয়ে ফেলি, প্লাস এটাকে এই দিকটাকে মাইনাস এই দিকটাকে প্লাস করি, তাহলে কিন্তু নিষ্পন্দ বিন্দু আসবেই না। ঠিক আছে, এই হলো ঘটনা। আচ্ছা, নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। তোমরা ঠিক করে ধারণাটা নিয়ে লিখে নেবে, অঙ্কটা ক্যালকুলেশন করে নেবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলেছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ নীতিটি লেখো। গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা এবং বিভব সুবেদিতার সম্পর্ক প্রতিষ্ঠা করো। তোমরা লাস্ট ভিডিও ক্লাসটা একটু দেখে নেবে, গ্যালভানোমিটার থেকে পড়িয়ে দেওয়া আছে। ঠিক আছে, ওটা তড়িৎ চুম্বকত্বের 4 নম্বর ভিডিও ক্লাস তোমরা দেখবে। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাস 12 আমার প্লেলিস্টে যে ফোল্ডার আছে ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাস 12 বলে লেখা আছে, কিংবা একদম রিসেন্ট ভিডিও তড়িৎ চুম্বকত্বের 4 নম্বর ভিডিও লাস্টের দিকে আছে। প্রবাহ সুবেদিতা বিভব সুবেদিতা কি জিনিস, সম্পর্ক সবই করিয়ে দেওয়া আছে। আচ্ছা, 9 অথবা চৌম্বক ভেদ্যতা কি, এর সাথে চৌম্বক গ্রাহিতার সম্পর্ক স্থাপন করো। মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কে সম্পর্কটা করবে, বা মিউ বাই মিউ, মিউটা বার করতে বলে যে চৌম্বক ভেদ্যতা, মিউ ইকুয়ালস টু মিউ 0 ইনটু 1 প্লাস কে সম্পর্কটা করবে। চৌম্বক দ্বিমেরু কাকে বলে? কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধে ঘুরলে চৌম্বক ভ্রামক কত? কিউ ভি আর বাই 2। একটা আধান, এটা হচ্ছে 10 এর বি, একটা আধান কিউ আধান ঘুরছে ভি বেগে আর ব্যাসার্ধের কক্ষপথে, তার ভ্রামক কত? এদিকে ঘুরছে মানে এইদিকে হবে ভ্রামক। তো পিএম মানে আমরা জানি কি, চৌম্বক ভ্রামক মানে আই ইনটু এ। আই কত? কিউ বাই টি, আর এ কত? পাই আর স্কয়ার। তাহলে কিউ বাই টি মানে হচ্ছে 2 পাই আর বাই ভি ইনটু পাই আর স্কয়ার। এখান থেকে চলে গেল কিউ ভি আর বাই 2। চৌম্বক ভ্রামকের মান হলো কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরলে তার চৌম্বক ভ্রামক কোন দিকে হবে দেখাচ্ছি, এইভাবে থাকবে এবং তার মানটা হবে কিউ ভি আর বাই 2। একটি তড়িৎবাহী কুণ্ডলীর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক প্রাবল্য মানে বি এর যে মানটা হয় মিউ 0 ni a স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। এই প্রমাণটা একটু করতে হবে, দেখেও নিতে পারো, করানো আছে তড়িৎ চুম্বকত্বের প্রথম ভিডিও ক্লাস বা সাভাটের প্রয়োগে তোমাদের বইতেও পাবে, তোমরা দেখে নেবে। আচ্ছা, তারপরে প্রশ্নগুলো খুবই সহজ। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? আপতন কোণ, ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যমদ্বয় সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে, তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হতে হবে, আর আপতন কোণের মান, ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। আচ্ছা, তারপর একটা হচ্ছে সেই মাছের চোখের দৃষ্টির প্রমাণটা আর ইকুয়ালস টু ডি বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তোমরা বইও দেখতে পারো, আমার প্রতিসরণের ভিডিও ক্লাস আছে, সেখানেও দেখতে পারো। আচ্ছা, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কি বোঝো? ডেফিনেশন। সুসংগত উৎস কাকে বলে? ডেফিনেশন। ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায় সুসংগত উৎসের গুরুত্ব কি? এটা আমি আগেই বলে দিয়েছি, কারণ সুসংগত উৎসের গুরুত্বটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর বিভিন্ন পেজে দিয়েছে। সুসংগত উৎস মানে কি? উৎস থেকে নির্গত বিরশ্মিক যে তরঙ্গগুলোর মধ্যে একটা নির্দিষ্ট দশা সম্পর্ক থাকে, সেই দশা সম্পর্কের উপরেই গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার বা ব্যতিচারে যে তীব্রতার পরিবর্তন ঘটে দশা পার্থক্যের উপর ভিত্তি করে, সেই দশা পার্থক্যটা ধ্রুবক থাকে, নির্দিষ্ট বিন্দুতে ধ্রুবক থাকে বা এই দশা সম্পর্ক থাকে। সুসংগত উৎস না হলে উৎস যে তরঙ্গগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে দশা সম্পর্ক থাকবে না। আচ্ছা, অনুবন্ধী প্রকাশ সম্পর্ক বলা হয় কেন লেন্স সম্পর্ককে? কারণ
ইউভিটা হচ্ছে অল্টারনেট, মানে বস্তুর অবস্থানে প্রতিবিম্ব গঠন করা যাবে যদি বস্তুর রাখার জন্য যেখানে প্রতিবিম্ব পেলাম, প্রতিবিম্বের স্থানে যদি বস্তুকে রাখি তাহলে বস্তুর স্থানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। বস্তুকে একটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য লেন্সে যেখানে প্রতিবিম্ব গঠন হচ্ছে, আমরা যদি প্রতিবিম্বের জায়গায় বস্তুটাকে রাখি তাহলে আগে যেখানে বস্তু ছিল সেই অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেই জন্য অনুবন্ধী মানে দুটো, একটা যে কোনো একটাতে রাখলে, বস্তু রাখলে দ্বিতীয়টায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই জন্য অনুবন্ধী ফোকাস যুগলের সম্পর্ক x² করে নেবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। সমবর্তন কোণ 60 ডিগ্রি হলে সংকট কোণের মান কত? সহজ প্রশ্নটাও দেখিয়ে দিই। সমবর্তন কোণের মান 60 ডিগ্রি, এটা হচ্ছে 12 অথবা মানে আইপিটা বলেছে 60 ডিগ্রি, তাহলে থিটা সিটা কত বার করতে হবে? তাহলে মিউ সমান tan IP সমান 1/sin থিটা সি। তাহলে tan IP কত চলে এলো? tan 60। সমবর্তন কোণ 60 ডিগ্রি বলে সংকট কোণ থিটা সিটা বার করতে হবে, তাহলে √3 সমান 1/sin থিটা সি। তাহলে থিটা সি চলে এলো sin ইনভার্স 1/√3 সংকট কোণ। সংকট কোণের মান sin ইনভার্স 1/√3, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে কত ডিগ্রি কোণ আসছে। পরের প্রমাণটাও সহজ, তোমরা ভিডিও ক্লাস দেখতে পারো, বইতেও আছে। পরপর দুটো প্রমাণ। লেন্সের ক্ষমতা বলতে কি বোঝে জানো? কোন একটা লেন্সের উপর আপতিত রশ্মিকে লেন্সটা কতটা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারছে, সেটাই হলো তার লেন্সের ক্ষমতা। এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত ছোট হয় লেন্সের ক্ষমতা তত বৃদ্ধি পায়। বলতে পারি আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যকে লেন্সের ক্ষমতা বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নটাও মিয়ের প্রশ্নটা, এটা আমি তোমাদের যখন র্যাপিড টেস্ট করাচ্ছিলাম তখন করিয়ে দিয়েছিলাম, তোমরা দেখবে প্রশ্নটা, না পারলে বলে আমি আবার করে দেবো। কোন অবস্থায় একটি পিএন ডায়োড, 14 নম্বর প্রশ্ন, খোলা সুইচের মতো আচরণ করে? ওপেন সুইচ, সম্মুখ বায়াস। সম্মুখ বায়াসের ক্ষেত্রে খোলা সুইচ মানে কারেন্ট, আমরা জানি সম্মুখ বায়াস প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের বেগটা আস্তে আস্তে কমতে থাকে এবং একটা নির্দিষ্ট বিভব, যেটাকে বলা হচ্ছে কাট ইন ভোল্টেজ, সেই ভোল্টেজে গিয়ে নিঃশেষিত অঞ্চলটা পুরো লোপ পায় বা থাকে না, ভ্যানিশ হয়ে যায়, বিলুপ্তি ঘটে এবং তারপর থেকে উচ্চ মানে প্রভাব পায়। অর্থাৎ খোলা সুইচ মানে অন আছে, সুইচ অন মানে কি কারেন্ট যাবে। ডায়োডের ভেতর দিয়ে সম্মুখ বায়াসের ক্ষেত্রে প্রভাব যায়, কারণ এক্ষেত্রে তাহলে কারণটা কি বলতে হবে? সম্মুখ বায়াস প্রয়োগ করলে ভোল্টেজের মানটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে পিএন যে ডায়োডের নিঃশেষিত অঞ্চলের বেগ কমতে থাকে এবং একটি নির্দিষ্ট ভোল্টেজ, যেটাকে কাট ইন ভোল্টেজ, CUTIN, কাট ইন ভোল্টেজ প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের বিলুপ্তি ঘটে, ফিনিশ হয়ে যায়, পুরো ভ্যানিশ হয়ে যায় এবং এরপর থেকে উচ্চমানের প্রবাহ আমরা পেতে পারি, মানে রাস্তা খুলে গেল খোলা সুইচের মতো, সুইচ অন। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কি? আমরা কি জানি? পিএন ডায়োড ব্যবহার করে পরিবর্তী প্রবাহকে আমরা পরিবর্তনশীল সমপ্রবাহে বা একমুখী প্রবাহ লিখবে। সমপ্রবাহ থেকে একমুখী প্রবাহটা এখানে সিগনিফিক্যান্ট বেশি। সমপ্রবাহ পুরোপুরি আমরা পাই না, তো সমপ্রবাহে একমুখী প্রবাহে রূপান্তরিত করি, এটাকেই পূর্ণ তরঙ্গ, মানে পুরো তরঙ্গটাকে যদি করি, দুটো ডায়োড ব্যবহার করে করতে পারি, এটাকেই পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বলা হচ্ছে। বইতেও ডেফিনেশন দেখতে পারি। আচ্ছা, এরপর আমরা চলে যাই কিছু অঙ্কে।
এই মডেলটায় একই থিওরির ওপর একাধিকবার প্রশ্ন দিয়েছে। বিচলন বেগের ধারণা থেকে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার সম্পর্ক স্থাপন করো, মানে ওহমের সূত্র প্রতিষ্ঠা। বিচলন বেগের ধারণা থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেবে। 15 দিকটা দেখছি। 15 দিতে বলেছে 2/3 মিলিমিটার ব্যাসের একটি তামার তারের 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, প্রতি সেকেন্ডে কতগুলো মুক্ত ইলেকট্রন যাচ্ছে। বা আই বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, ডায়ামিটার মানে ব্যাস বলে দিয়েছে 2/3√2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 1/3√2 ইন্টু 10⁻³ মিটার। ওকে, এটা হলো ব্যাসার্ধ। প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন যাচ্ছে আর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রতি সেকেন্ডে আমরা I মানে জানি q/t, তাহলে q = it। আবার n সংখ্যক যদি ইলেকট্রন যায় তাহলে ne সমান it, তাহলে n সমান ইলেকট্রনের সংখ্যা সমান it/e। ইলেকট্রনের সংখ্যা বলেছে কতগুলি, প্রতি সেকেন্ডে কতগুলি মুক্ত ইলেকট্রন প্রবাহিত হলো, তাহলে it/e, I হচ্ছে 1/1.6 10⁻⁻19 এত t ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, তাহলে এটা হিসাব করবে কত আসছে 6 করেই দিই, মোস্ট প্রবাবলি এটা আসছে 6.25 10⁻18। 1/1.6 into 10⁻⁻19, হ্যাঁ 6.25 10⁻18 -18 না, শুধু 18। আচ্ছা, এরপর দিয়েছে তারের মধ্যে দিয়ে চলাকালীন ইলেকট্রনের গড় বেগ কত, মানে ভিডি বার করতে হবে। ভিডি মানে হচ্ছে I/NEA, এই এনটা আলাদা, এটাকে ক্যাপিটাল এন করলাম, গুলিয়ে ফেলবে তোমরা। এখানে কি কি দেওয়া আছে, তামার তার, যেহেতু তামার পারমাণবিক ভর ঘনত্ব দেওয়া আছে, মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা বার করতে হবে। এখানে বেগটা বার করতে হবে, সেটা আমরা দেখি। তাহলে এতগুলি ইলেকট্রন যাচ্ছে, ভর কত দিয়ে দিয়েছে, পারমাণবিক ভর বলে দিয়েছে 63.5 নাকি, আর ঘনত্ব দিয়ে দিয়েছে 9 into 10⁻³ তাহলে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত সেটা আমাদের বার করতে হবে। আর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা আমাদের ফার্স্ট পার্টটা হলো। I ছিল 1 অ্যাম্পিয়ার, তাহলে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এটা দিয়েছে ভর তামার, এটা দিয়েছে ঘনত্ব, তাহলে আয়তন হচ্ছে 1 মোল। যদি বলি এটাকে 1 মোল কপার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাহলে আয়তনটা কত দাঁড়াচ্ছে, এটা বাই, এটাকে গ্রামে করলে আমি একদম ঘন সেমিতে করে নিচ্ছি, বাই 9, তাহলে এটা হচ্ছে গ্রাম/সিসি, তো সিসি
63.5 ডিভাইডেড বাই 9, 7.055, 7.056 সিসি সেমি কিউব। তাহলে মিটার কিউবে গেলে হবে 7 পয়েন্ট, আমি এসআই দিয়ে করব 10⁻⁻6 মিটার কিউব। আয়তন বেরোলো। তো এই আয়তনটা হচ্ছে আমাদের আণবিক পারমাণবিক আয়তনটা আমরা বার করলাম ভর বাই ঘনত্ব পারমাণবিক ভর থেকে। তো পারমাণবিক ভর যত হয় ততর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে এনটা হবে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, n মানে 6.022 10⁻23 বাই আয়তন মানে 7.056 10⁻⁻6 পার মিটার কিউব। তাহলে এটা হলো n। বাকিটা আশা করি পারবে করতে, আমি মেন অংশটা করে দিয়েছি। তাহলে আর এরিয়াটা বার করে নেবে, এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই ইনটু 3√2 না স্যার 3 পাই ছিল, আর স্কয়ার মানে 1/9 পাই, তাহলে 1/9 বর্গ মিটার। ও এর একটা 10⁻⁻6 হবে, এটা স্কয়ার করলে মাইনাস, তাহলে আইটা কত হলো, আই হলো এটা এনটা ওটা বসাবে, এন এর মানটা মানে 6.022 10⁻23 বাই 7.056 10⁻⁻6, ই হচ্ছে 1.6 10⁻⁻19 ইনটু এরিয়া কত বেরিয়েছে 1/9 10⁻⁻6। এটা হিসাব করবে, উত্তরটা মিটার পার সেকেন্ডে বেরোবে। হিসাবটা দেখে নাও ঠিক করে, কোনটার মান আমরা কত বসিয়েছি ঠিক করে বুঝে নেবে। আয়তন বেরোলো, মোলার যে ভর, মোলার ভরের মধ্যে 1 মোলের মধ্যে 1 মোল এর মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন থাকে, সেই হিসাবে আমরা ধরে নিয়েছি। তার মোলার আয়তন বার করে নিলাম ভর বাই ঘনত্ব করে, সেখান থেকে একক আয়তন ইলেকট্রনের সংখ্যা বেরিয়ে এলো ভিডি ইকুয়ালস টু I/NEA বসিয়ে দেওয়া হলো। অঙ্কের উত্তর তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নেবে, ওটা আমি করলাম। নেক্সট চলে যাই পরবর্তী প্রশ্ন, মুছে দিলাম এটা। পরবর্তী প্রশ্ন বলেছে, এটা হুইস্টন ব্রিজের অঙ্ক দিয়েছে, ওহমের সূত্রের ভেক্টর রূপ প্রতিষ্ঠা করো, দিয়ে ওর সঙ্গে একটা ABCD হুইস্টন ব্রিজ দিয়েছে। আচ্ছা, AB BC CD DA 2 ওহম 4 ওহম 6 ওহম 8 ওহম, এই হচ্ছে আমাদের ছবি। AB হলো 2, BCটা হচ্ছে আমাদের 4, CD হলো 6 আর DA হলো 8। এসির মধ্যে যুক্ত আছে 2 ভোল্ট ব্যাটারি, 2 ভোল্ট ব্যাটারি যুক্ত আছে। আর গ্যালভানোমিটার হচ্ছে 50 ওহম। গ্যালভানোমিটারটাকে এইভাবে আঁকলাম 50 ওহম। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা কত হবে নির্ণয় করতে হবে। আমি ইকুয়েশনগুলো তৈরি করে দিই। তো আমরা এই পয়েন্টের বিভবটাকে ধরলাম 2 ভোল্ট VA, VC ধরলাম 0 ভোল্ট, এটা ধরলাম VB, এটা ধরলাম VD। আমরা VD আর VB এই দুটোর মান প্রথমে বার করে নেব, কিংবা তোমরা কার্সর দিয়েও করতে পারো। তিনটে আমি দুটো ভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কারেন্ট এলো, এই যাচ্ছে, এখানে গিয়ে দুটো ভাগ হচ্ছে, এই এলো, এরা দুজন জুড়ে এদিকে গেল। প্রথম আমরা B বিন্দুতে
এটা কত নম্বর প্রশ্ন সেটাই আমার বলা হয়নি। প্রশ্ন দাগ নাম্বার হচ্ছে 15 অথবা 15 অথবা বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। আচ্ছা, এটাকে আমি নাম দিই তাহলে বুঝতে সুবিধা। I1, এটা I2, এটা I3, মানে গ্যালভানো I3 টা বার করতে হবে, এটা I4, এটা I5। তাহলে I1 কি পাচ্ছি? I1 সমান I2 প্লাস I3। I1 টা এসছে, দুটো ভাগ হয়ে চলে গেছে। তাহলে I1 কে আমি লিখছি 2 মাইনাস VB বাই 2 বিভব পার্থক্য বাই রোধ। এটাকে লিখছি VB মাইনাস VD বাই 50 প্লাস VB মাইনাস 0 মানে VB বাই 4। তাহলে এটা পেলাম 1 মাইনাস VB বাই 2 মানে VB বাই 50 প্লাস VB বাই 4 মাইনাস VD বাই 50। এটা VB VD দিয়ে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আমাদের VB 1 এর 2 যোগ 1 এর 50 যোগ 1 এর 4 মাইনাস VB বাই 50 VD বাই 50 সমান 1। এটা একটু হিসাব করে নিই কত আসছে। হাফ প্লাস 1 বাই 50 প্লাস 1 বাই 4 77 বাই 100 এটা আসছে। VB ইন্টু 77 বাই 100 মাইনাস VD ইন্টু 1 এর 50 সমান 1। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার করব ডি বিন্দুতে। ডি বিন্দুতে দেখো I4 আসছে, I3 আসছে, তারা জুড়ে গিয়ে চলে যাচ্ছে I5 হয়ে। তাহলে আমাদের আমরা কি লিখব? I4 প্লাস I3 ইকুয়ালস টু I5। একই রকম ভাবে তোমরা সমীকরণগুলো করলেই সমাধানটা করে ফেলতে পারবে। আমি একটা সমীকরণ তৈরি করে দিলাম, দ্বিতীয়টাও দিচ্ছি। তাহলে আমাদের বলছে I3 বার করতে। I3 মানে কত? VB মাইনাস VD বাই 50। তো আমরা আগে VB VD টা বার করে নেব। করে নেওয়ার পর মানটা বসিয়ে দিলেই সমাধানটা হয়ে যাবে। আমাদের I3 টা বার করতে বলেছে, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, সেটা আমাদের বার করতে হবে। এটা কত আসছে? বি বিন্দুতে KCL অ্যাপ্লাই করে পাচ্ছি কত? I4 প্লাস I3 ইকুয়ালস টু I5। তাহলে I4 টা কত? 2 মাইনাস VD বাই 8 প্লাস VB মাইনাস VD বাই 50। এটা যদি সূত্রটা দিতে ভালো হতো, দেয়নি, ঠিক আছে। সমান VD মাইনাস 0 মানে VD বাই 6। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবে তো করে সেকেন্ড ইকুয়েশন পাবে, সে দুটো সমাধান করবে। 3 নম্বর দিয়েছে, লেন্থ তো হবেই, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে যদি আমরা লুপ অ্যানালাইসিস করি, KVL অ্যাপ্লাই করি। KVL যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা একটা হতে পারে, সেখান থেকে আমরা I3 বার করতে পারি। তাহলে এটা একটা তোমরা প্রসেস শিখে নিলে। তাহলে এখানে এটাকেও সাজিয়ে নেবে, VB আর VD কে আলাদা করে একটা সমীকরণ হবে এরকম দেখতে, সেই দুটো সমাধান করবে। VB কত বার করবে, VB টা বসিয়ে VD বার করবে। তাহলে I3, তাহলে ফাইনালি আমাদের বার করতে হবে I3 সমান, তাহলে কত আসছে? কারেন্ট গ্যালভানোমিটারের প্রবাহ, এটা গ্যালভানোমিটার প্রবাহটা কত? I3, তাহলে হচ্ছে VB মাইনাস VD বাই 50। এটা হিসাব করবে, করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রসেস আমি একটু দেখাই, যেটা তোমরা কারশফের সূত্র প্রয়োগ করে করা যেতে পারে। এটাও কারশফই করলাম, কারশফ আর ওহম। আচ্ছা, কত হচ্ছিল জানো? 2 4 6 8 2 4 6 8। এখানে বললাম I এলো, I1 এদিকে গেল IG, এটা 50। IG এদিকে গেল I1 মাইনাস IG, এদিকে
এখানে একটা আই আসছে, এদিকে তাহলে গেল i মাইনাস i1, দিয়ে গেল i মাইনাস i1 প্লাস ig। লুপ ঘোরাবো, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর, আর 3 এর নিচে এটা 3 নম্বর। ক্লকওয়াইজ করে তাহলে ব্যাপারটা আরো সুবিধা হবে, আমাদের ক্লাসে চলে আসবে। তাহলে এখান থেকে দেখো তিনটা আনলাম, i1 i1 আর ig। আমাদের ig টা বার করতে হবে, তিনটে সমীকরণ পাবো। লুপ 1 এ কি পাচ্ছি, তাহলে দুটোই করবে অঙ্কটা, হ্যাঁ দুটো ভালো করে করে দুটো উত্তর মিলছে কিনা দেখবে। ওখানে i3 বের করবে, এটা ig বার করবে, মানে ইকুয়েশনটা লিখে দিচ্ছি 2i1 প্লাস 50ig মাইনাস 8i মাইনাস i1 সমান 0। লুপ 2 তে আমরা পাচ্ছি 4i1 মাইনাস ig মাইনাস 6i মাইনাস i1 প্লাস ig মাইনাস 50ig সমান 0। এটা 2 নম্বর লুপ। লুপ 3 মানে নিচটা এইটা, এটা কত আসছে 8i মাইনাস i1 প্লাস 6i মাইনাস i1 প্লাস ig সমান 2। এটা 2 হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তিনটে সমীকরণ। তোমরা কি করবে, প্রথম দুটো বা বড় হবে, আমাকে ig বার করতে হবে। তো প্রথম দুটো থেকে i1 দুটোকে সমান করে দেবে, ঠিক আছে। প্রথম দুটো থেকে i1 টা সমান করবে একবার, আর 2 আর 3 থেকে i1 টা সমান করবে, কিংবা আইটা যে কোনো একটা করে প্রথম দুটো থেকে যদি i সমান করো তাহলে যে সম্পর্কটা পাবে সেটা i1 আর ig দিয়ে পাবে। আবার দ্বিতীয় থেকে যদি i দুটো সমান করো 2 আর 3 থেকে 1 2 থেকে i দুটো সমান, দুটো সমীকরণ থেকে i বার করে নেবে, i সমান কত আসছে দিয়ে দুটো সমান করে একটা সম্পর্ক পেলে i1 ig দিয়ে। আবার 2 আর 3 থেকে একই রকম ভাবে দুটো থেকে i বার করে, একবার তো 2 এর i টা বার করাই আছে, অসুবিধা নেই। 3 এর i টা 3টে থেকে i বার করে দেবে, 3টে থেকে i বার করে দুটো করে সমান করবে, সমান করে দেখবে দুটো সম্পর্ক পাচ্ছ i1 ig দিয়ে, সেখান থেকে সমাধান করে ig টা বের করে নেবে, ঠিক আছে। এই হলো কাজ। এটা করেও তোমরা করে আমাকে জানাবে দুটো পদ্ধতিতে উত্তরটা মিলল কিনা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, স্থায়ী ব্যতিচারের শর্ত কি জানো তোমরা? সহজ ব্যাপার, সুসংগত উৎসের তীব্রতা অনুপাত এত হলে উজ্জ্বল অন্ধকার তীব্রতা। এই এতক্ষণ সহজ প্রশ্ন আবার চলে এসেছে, তোমরা সমীকরণ 3টে ঠিক করে লিখে নেবে, বুঝে দিলাম। এখানে উৎস দুটোর তীব্রতা বলেছে 25:14, তাহলে উজ্জ্বল আর অঙ্ক ভ্যালুগুলো খুব গন্ডগোল দিয়েছে। আর উজ্জ্বল অন্ধকার পটে তীব্রতার অনুপাত কত? imax এটা হচ্ছে কত নম্বর 16 বি। imax বাই imin টা বার করতে বলেছে। আমরা কি জানি √i1 প্লাস √i2 বাই √i1 মাইনাস √i2 হোল স্কয়ার। i1 বাই i2 দিয়েছে 25:14 না। এবার দেখো ঘটনা, 14 কে রুট তো করা যায় না, কেমন একটা দশমিক রুট থেকে যাবে, তাহলে এটা কত আসছে, তাহলে এটা মত এটা হচ্ছে 5 রুট, যদি তাহলে √i1 √i2 আসছে 5:14, তাহলে এটা আসছে 5 প্লাস √14 বাই 5 মাইনাস √14 হোল স্কয়ার। এতে করে যেটা উত্তর বেরোবে কত বাই কত সেটা করে ফেলবে। আচ্ছা, সূর্য থেকে সরাসরি আগত আলোকের তরঙ্গমুখ কেমন হয়? সমতল তরঙ্গমুখ, কারণ সূর্য থেকে আসছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, সমান্তরাল রশ্মিগুচ্ছের ক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল। সূর্য থেকে যেহেতু সূর্য অনেক দূর থেকে আসছে, প্রায় ধরে নেওয়া হয় অসীম দূরত্ব থেকে আসছে,
তাহলে সূর্য থেকে আগত রশ্মিগুলোকে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে বিবেচনা করি, যার ফলে সমান্তরাল রশ্মির ক্ষেত্রে তরঙ্গমুখ সমতল হয়। আচ্ছা, ব্রিউস্টারের সূত্র লেখো, পারবে এটা। প্রতিফলনের মাধ্যমে প্রতিসরাঙ্কের সঙ্গে সমাবর্তন করে সম্পর্ক, মানে ব্রিউস্টারের সূত্রের প্রমাণটা করবে। রামান রেখা কি? রামানস লাইন কাদের বলে? সহজ ব্যাপার, একটি সমবর্তী না অসমবর্তী, একদম ছোট ছোট প্রশ্ন। ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করা ডায়োড, জেনার ডায়োড কি? এর কার্যনীতি ব্যাখ্যা করো। 27কে বাইনারি নাম্বারে রূপান্তরিত করো। সব প্রশ্নই সহজ, ঠিক আছে? এই তো ব্যাপার। তো 106 নম্বর মানে 13 নম্বর মডেলও শেষ হয়ে গেল। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের এরপরে কোনো মডেল আমরা দেখবো, এগোবো পরের দিন। তোমরা ভালো করে সবাই পড়াশুনো করো। আমাদের একটু বেশ কিছু নিউমেরিক্যাল, আরও বেশি নিউমেরিক্যাল বেসড, হ্যাঁ পরের বেসটা মনে হচ্ছে সার্কিট টার্কিট দিয়েছে দেখতে পাচ্ছি, ভালোই বেসটা আছে। পরের বেসটা ইম্পর্টেন্ট হতে চলেছে, হ্যাঁ অনেক কটা অঙ্ক আছে, সব অঙ্কগুলো করিয়ে দেবো। এমসিকিউ ভালো আছে। একঘেয়ে প্রশ্ন থেকে একটু ইন্টারেস্টিং অনেক প্রশ্ন করলাম, তো নতুন নত্ব কিছু পেলে ভালো লাগে, করা একই রকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা ভালো করে করো সবাই। আর এমসিকিউ দুটো সমস্যা আছে বলে দিলাম, দেখে নেবে। আর তোমাদের স্যারকেও একটু দেখিয়ে নেবে, যদি স্যাররা কোনোভাবে সমাধান করে দিতে পারেন। আমি তো করে দিলাম আমার মতো, ওকে হবে না, কেউই পারবে না করতে, কারণ ভ্যালু না দেওয়া থাকলে সম্ভব নয় করা। আর দুটো হুস্টন মিচের অঙ্কটা যেভাবে শেখালাম দুটো নিয়মে, একটা হচ্ছে কেসিএল দিয়ে, একটা কেভিএল দিয়ে। তোমরা লুপ অ্যানালাইসিস করেও করবে, কেসিএল অ্যাপ্লাই করেও করবে। একটু করে উত্তর দুটো মিলছে কিনা আমাকে জানাবে। মনে হয় এটা ছায়া প্রকাশনীর অনুশীলনীর অঙ্ক আমার মনে হচ্ছে, তোমরা একটু দেখবে, ঠিক আছে? আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা আমাদের এখন একটু আমাদের সবাইকার চিন্তার মধ্যে আছে কবে হবে। তো যাই হোক, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, পড়তে তো হবে। ভালো করে পড়ে যাও এবং প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? আজকে এই বলেই শেষ করে দিলাম।